শহর থেকে প্রায় শখানেক কিলোমিটার দূরে ঘন শালবনে ঘেরা গ্রামটার নাম আধারপুর। নামটা যেমন অদ্ভুত, গ্রামটাও ঠিক তেমনই রহস্যময়। গ্রামের শেষ মাথায় একটা পরিত্যক্ত পুরনো জমিদার বাড়ি। এলাকার মানুষ বাড়িটাকে বলে ছায়ামহল। দিনের বেলাতেও ওই বাড়ির দিকে তাকালে গা ছমছম করে ওঠে। জনশ্রুতি আছে বাড়িটা আর তার পাশের শাকমুটি বন এক হিংস্র জিনের শিকার ক্ষেত্র। সে নাকি শুধু শিকার করে না, শিকারকে নিয়ে খেলা করে, তার ভয়টাকে চুষে খায়। রাশেদ পেশায় একজন আর্কিটেক্ট, তার স্ত্রী সানিয়া আর দুই বন্ধু ইমরান আর নীলাকে নিয়ে সেই ছায়ামহলেই এসে উঠল। রাশেদের পূর্বপুরুষরা এই বাড়ির জমিদার ছিলেন। শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন নিরিবিলিতে কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। গাড়ি থেকে নামতেই একটা ভ্যাপসা ভেজা মাটির গন্ধ ওদের নাকে লাগল। বিশাল লোহার গেটে শতাব্দীর মোর্চে জমে আছে। কেয়ারটেকার করিম চাচা একটা লণ্ঠন হাতে বেরিয়ে এলেন। তার মুখে বলিরেখার ভাঁজে ভাঁজে যেন হাজারো গল্প লুকিয়ে আছে। করিম চাচা বললেন, সাবধানে তাইকেন ছোটবাবু, এ জায়গা শহরের মতো না। রাইত হইলে বনের দিক থাইকা অদ্ভুত ডাক শোনা যায়। খবরদার, সেই ডাকে সাড়া দেবেন না। আর যাই ঘটুক, সন্ধ্যের পর বাড়ির চৌখাট পার হইবেন না। ইমরান, যে কিনা দলের মধ্যে সবচেয়ে সাহসী আর ডানপিটে, হেসে বলল, আরে চাচা, আমরা ভূতের গল্প শুনতে আসিনি, ছুটি কাটাতে এসেছি। করিম চাচার হাসির বদলে কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি শুধু বললেন, শিকারী যখন শিকার খোঁজে তখন সে সাহসী শিকারই পছন্দ করে। প্রথম রাতটা কাটল মোটামুটি শান্তিতে। শুধু বাইরে থেকে ভেসে আসা ঝিঁঝি পোকার ডাক আর শুকনো পাতার ওপর দিয়ে কিছু একটা হেঁটে যাওয়ার খসখস শব্দ ছাড়া। সানিয়া কয়েকবার ঘুমের মধ্যে আতকে উঠেছিল। তার মনে হচ্ছিল জানলার বাইরে অন্ধকারের মধ্যে দুটো জলজলে চোখ তাকে দেখছে। রাশেদ তাকে জড়িয়ে ধরে সাহস দিল, ও কিছু না, হয়তো কোনো বুনো জানোয়ার। পরদিন সকালে ওরা বাড়িটা ঘুরে দেখতে বেরোল। বিশাল বিশাল ঘর, ধুলোর আস্তরণে ঢাকা আসবাবপত্র, দেয়ালে ঝোলানো পুরনো অয়েল পেন্টিং, সব কিছুতেই একটা গুমোট বিষণ্ণ ভাব। দোতলার একটা ঘরে রাশেদ তার দাদার পুরনো একটা ডায়েরি খুঁজে পেল। পাতাগুলো হলদে হয়ে গেছে, কিছু লেখা প্রায় অস্পষ্ট। ইমরান আর নীলা বাড়ির পেছনের দিকে গেল, যেখানে ঘন জঙ্গল শুরু হয়েছে। ইমরান জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল, কোথায় হে তোমার শিকারী? হিম্মত থাকলে সামনে এসো। নীলা তাকে বারণ করল, ইমরান প্লিজ, করিম চাচার কথাগুলো আমার ভালো ঠেকছে না। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের ভেতর থেকে একটা হিমশীতল হাওয়া বেরিয়ে এলো। মনে হল জঙ্গলের তাপমাত্রা যেন হুট করে কয়েক ডিগ্রি নেমে গেছে। আর সে হাওয়ার সাথে ভেসে এলো একটা তীব্র গন্ধ, পুড়া মাংস আর পচা ফুলের মিশ্রণ। ইমরান একটু থমকে গেলেও নিজেকে সামলে নিল। সন্ধে নামার সাথে সাথেই পরিবেশটা বদলাতে শুরু করল। বিদ্যুৎ চলে গেল, চাই গ্রামের স্বাভাবিক ঘটনা। ওরা সবাই ড্রয়িং রুমে মোমবাতি আর লণ্ঠন জ্বালিয়ে বসে গল্প করছিল। হঠাৎ বাইরে থেকে সানিয়ার নাম ধরে কেউ একজন ডাকল, সানিয়া, ও সানিয়া। গলার স্বরটা হুবহু রাশেদের মতো। সানিয়া চমকে উঠে বলল, তুমি বাইরে গেলে কখন? রাশেদ অবাক হয়ে বলল, আমি তো এখানেই বসে আছি। সবার বুকের ভেতরটা ধক করে উঠল। ডাকটা আবার শোনা গেল, এবার আরও করুন, আরও মরিয়া। সানিয়া, দরজাটা খোলো, আমার খুব বিপদ। ইমরান উঠে দাঁড়িয়ে বলল, আমি দেখছি কে মজা করছে। করিম চাচার সতর্ক বাণী রাশেদের মনে পড়ল। সে ইমরানকে আটকে দিয়ে বলল, খবরদার, কেউ দরজা খুলবি না। বাইরের ডাকটা হঠাৎ থেমে গেল। তার বদলে শোনা গেল দরজায় ভয়ঙ্কর আঁচড়ের শব্দ, যেন কোনো ধারালো নখ দিয়ে কেউ দরজাটা চিরে ফেলতে চাইছে, খোলার চেষ্টা করছে। শব্দটা এত হিংস্র ছিল যে ওদের সবার রক্ত হিম হয়ে গেল। সেই রাতটা ছিল বিভীষিকার শুরু। বাড়ির ভেতর থেকে অদ্ভুত সব শব্দ হতে লাগল। দোতলার কোনো ঘর থেকে শিশুর কান্নার আওয়াজ, রান্নাঘর থেকে বাসনপত্র ঝনঝন করে পড়ে যাওয়ার শব্দ। কিন্তু গিয়ে দেখলে সব আগের মতোই শান্ত। ওরা বুঝতে পারছিল ওরা একা নয়, অদৃশ্য কোনো এক শক্তি তাদের ভয় পাইয়ে দিয়ে আনন্দ পাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল মাঝরাতে। নীলা বাথরুমে গেছিল। হঠাৎ সে ভেতর থেকে চিৎকার করে উঠল। সবাই ছুটে গিয়ে দেখল দরজাটা ভেতর থেকে বন্ধ। নীলা সমানে চিৎকার করছে, বাঁচাও, এখানে এখানে অন্য কেউ আছে,
এর হাতগুলো বরফের মতো ঠান্ডা। রাশেদ আর ইমরান মিলে দরজা ভাঙার চেষ্টা করতে লাগল। ভেতর থেকে নীলার আর্তনাদের সাথে একটা অট্টহাসির শব্দ ভেসে এলো। সে হাসি মানুষের নয়, পৈশাচিক, কর্কশ। কয়েক মুহূর্তের চেষ্টায় দরজাটা ভাঙতেই তারা দেখল নীলা বাথরুমের এক কোণায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তার গলায় আর হাতে নীলচে দাগ, যেন কেউ খুব জোরে চেপে ধরেছিল। আর বাথরুমের আয়নায় বাষ্পের ওপর কেউ একজন আঙুল দিয়ে লিখে দিয়েছে, শিকার শুরু। নীলার জ্ঞান ফিরলে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি আয়নায় দেখেছিলাম, আমার পেছনে দাঁড়িয়েছিল লম্বা ছিপছিপে একটা ছায়ামূর্তি। ওর কোনো মুখ ছিল না, শুধু দুটো জলজলে গর্ত, চোখ। এবার ইমরানের সব সাহস উবে গেল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ রসিকতা নয়, তারা এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। ভয়ে আতঙ্কে রাতটা কাটল। সকাল হতেই ওরা ঠিক করল এক মুহূর্ত আর এখানে থাকবে না। কিন্তু বাড়ির প্রধান গেটটা খুলতে গিয়ে দেখল সেটা বাইরে থেকে এমনভাবে আটকানো যেন 10 জন মিলেও খোলা সম্ভব নয়। গাড়িটাও স্টার্ট নিচ্ছে না। ওরা পুরোপুরি বন্দী। করিম চাচাকেও কোথাও দেখা যাচ্ছিল না। তার ঘরের দরজা খোলা, ভেতরে সব লণ্ডভণ্ড, যেন কাউকে জোর করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। হতাশ হয়ে রাশেদ আবার তার দাদার ডায়েরিটা খুলল। এবার সে মনোযোগ দিয়ে পড়তে শুরু করল। 1952 সালের একটা এন্ট্রিতে লেখা ছিল, আজ আবার তাকে দেখলাম, শাখমুচি বনের সেই অভিশপ্ত সত্তা। সে শুধু রক্তমাংসের শিকারী নয়, সে ভয় আর আত্মাকে শিকার করে। তার শক্তি বাড়ে মানুষের ভয়ের সাথে। সে কণ্ঠস্বর নকল করতে পারে, মনের গভীরে লুকিয়ে থাকা ভয়কে উস্কে দিতে পারে। তাকে হারানো প্রায় অসম্ভব। তবে পূর্বপুরুষদের থেকে পাওয়া একটি কথা জানি, এই জিন আগুনের তেজ আর শুদ্ধ চিত্তের সাহসকে ভয় পায়। সে এমন কোনো জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না যেখানে সৃষ্টিকর্তার নাম নেওয়া হয়। আর সবচেয়ে বড় কথা, সে সূর্যের আলোকে সহ্য করতে পারে না। কিন্তু রাত নামলেই সে হয়ে ওঠে অপ্রতিরোধ্য। ডায়েরির শেষ পাতায় একটা নকশা আঁকা ছিল। বাড়ির নিচে একটা গোপন কুঠুরির নকশা, যেখানে নাকি আত্মরক্ষার জন্য কিছু জিনিস রাখা আছে। রাশিদ বুঝতে পারল এটাই তাদের একমাত্র বাঁচার পথ। তাদের রাত নামার আগেই সেই গোপন কুঠুরি খুঁজে বের করতে হবে। ওরা 4 জন মিলে মরিয়া হয়ে সেই গোপন কুঠুরি খুঁজতে লাগল। ডায়েরির নকশা অনুযায়ী স্টোররুমের মেঝের নিচে একটা গোপন পথ থাকার কথা। অনেক খোঁজাখুঁজির পর একটা পুরনো কার্পেটের নিচে তারা কাঠের একটা ঢাকনা খুঁজে পেল। ঢাকনাটা সরাতেই একটা স্যাঁতসেঁতে অন্ধকার সিঁড়ি নিচে নেমে গেছে। মশাল জ্বালিয়ে ওরা নিচে নামল। ছোট্ট একটা ঘর, দেয়ালে শ্যাওলা জ্বলে আছে। ঘরের এক কোণে একটা পুরনো সিন্দুকে রূপার কারুকাজ করা একটা বাক্স রাখা। বাক্সের ভেতরে রূপার জলে ধোয়া একটা ধারালো ছোরা আর একটা পুরনো পুঁথি, যাতে আয়াতুল কুরসি লেখা। রাশেদ ছোরাটা হাতে নিতেই সারা শরীরে একটা শক্তি অনুভব করল। ঠিক তখনই ওপর থেকে ইমরানের গলা শোনা গেল, রাশেদ, তোরা কোথায়? তাড়াতাড়ি আয়, নীলাকে পাওয়া যাচ্ছে না। রাশেদ আর সানিয়া চমকে ওপরে ছুটে গেল। কিন্তু ড্রয়িং রুমে ইমরান একাই দাঁড়িয়েছিল। সে অবাক হয়ে বলল, আমি তো তোদের ডাকিনি। সানিয়ার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, নীলা। ওরা বুঝতে পারল শিকারী আবার চাল চেলেছে। নীলাকে একা পেয়ে জঙ্গলের দিকে নিয়ে গেছে। বাইরে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। জঙ্গলের ভেতর থেকে নীলার করুণ আর্তনাদ ভেসে এলো। ইমরান আর নিজেকে ধরে রাখতে পারল না। আমি নীলাকে ছাড়া যাব না বলে ইমরান মশাল হাতে জঙ্গলের দিকে দৌড় দিল। রাশেদ চিৎকার করে বলল, ইমরান যাস না, ওটা ফাঁদ। কিন্তু ইমরান তখন শোনার অবস্থায় ছিল না। রাশেদ আর সানিয়াও তার পেছন পেছন দৌড়াল। জঙ্গলের ভেতরটা ছিল কবরের মতো ঠান্ডা আর নিস্তব্ধ। হঠাৎ ইমরানের আত্মচিৎকার শোনা গেল, আর তারপর সব চুপ। রাশেদ আর সানিয়া একটা বিশাল বটগাছের নিচে এসে পৌঁছল। তারা দেখল ইমরান মাটিতে পড়ে আছে। তার চোখ দুটো খোলা, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। তার বুকের ওপর বসে আছে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি। লম্বা হাড়গিলে শরীর,
ধোঁয়ার মতো অবয়ব, আর চোখের জায়গায় দুটো লাল অঙ্গার জ্বলছে। সেই ইমরানের বুকের ওপর ঝুঁকে পড়ে কিছু একটা শুষে নিচ্ছিল। সেই দৃশ্য দেখে সানিয়া জ্ঞান হারানোর উপক্রম হল। রাশেদ তাকে ধরে রেখে দাদার দেওয়া সেই রূপার ছোড়াটা বের করল। তার সারা শরীর কাঁপছিল, কিন্তু স্ত্রী আর বন্ধুর করুণ পরিণতি দেখে তার ভয়টা রূপান্তরিত হল ক্রোধে। সে চিৎকার করে আয়াতুল কুরসি পড়তে পড়তে সেই ছায়ামূর্তির দিকে এগিয়ে গেল। জিনটা শিকার ছিলে ঘুরে দাঁড়াল। তার মুখ থেকে একটা তীব্র তীক্ষ্ণ শব্দ বেরিয়ে এলো, যা মানুষের শ্রবণ শক্তিকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। কিন্তু রাশেদের মুখে সৃষ্টিকর্তার নাম আর হাতে থাকা পবিত্র রূপার ছোড়ার কারণে জিনটা সরাসরি আক্রমণ করতে পারছিল না। সে ছায়ার মতো মিলিয়ে গিয়ে গাছের ডাল থেকে, ঝোপের আড়াল থেকে আক্রমণ করার চেষ্টা করতে লাগল। তার লম্বা ধারালো নখগুলো বারবার রাশেদের গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছিল। রাশেদ বুঝতে পারছিল সে বেশিক্ষণ টিকতে পারবে না। সে শেষ চেষ্টা হিসাবে ছোড়াটা সর্বশক্তি দিয়ে জিনটার দিকে ছুঁড়ে মারল। রূপার ফালাটা জিনটার ধোয়াটে শরীরের ঠিক মাঝখানে গিয়ে লাগল। একটা তীব্র আকাশ কাঁপানো আর্তনাদ করে জিনটা জ্বলে উঠল। তার ছায়ামূর্তিটা কুঁকড়ে যেতে লাগল, যেন কেউ একটা কালো কাপড় পুড়িয়ে দিচ্ছে। পোড়া মাংসের সেই ভয়ঙ্কর গন্ধটা এবার সহস্র গুণ বেড়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যে ছায়াটা বাতাসে মিলিয়ে গেল। জঙ্গলটা আবার শান্ত হয়ে গেল, কিন্তু সেই শান্তি ছিল মৃত্যুর শান্তির মতো। রাশেদ সানিয়াকে নিয়ে কোনো মতে সেই অভিশপ্ত জায়গা থেকে বেরিয়ে এলো। ভোরের প্রথম আলো ফুটতেই তারা দেখল ছায়ামহলের প্রধান গেটটা খোলা। তারা আর এক মুহূর্তও দাঁড়াল না। কোনো মতে গাড়িটা চালু করে তারা আধারপুর ছেড়ে বেরিয়ে এলো। শহরে ফিরে আসার 1 মাস কেটে গেছে। রাশেদ আর সানিয়া স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে, কিন্তু সেই রাতের আতঙ্ক তাদের ছাড়েনি। সানিয়া এখন আর একা ঘুমাতে পারে না, আর রাশেদের কানে প্রায়ই সেই জঙ্গলের খসখস শব্দ আর পোড়া মাংসের গন্ধ ভেসে আসে। একদিন রাতে রাশেদ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। হঠাৎ তার মনে হল রাস্তার উল্টো দিকের ল্যাম্পপোস্টের নিচে অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে, লম্বা ছিপছিপে একটা ছায়া মূর্তি। রাশেদ চোখ কচলে আবার তাকাল। সেখানে কেউ নেই। সে ভাবল হয়তো মনের ভুল। ঘরে ফিরে এসে সে দেখল সানিয়া ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে। ভয়ে তার গলা দিয়ে স্বর বের হচ্ছে না। সে শুধু কাঁপতে কাঁপতে আয়নার দিকে আঙুল দেখাল। রাশেদ আয়নার দিকে তাকিয়ে জমে গেল। আয়নার কাচের উপর বাষ্প জমে আছে, আর তাতে কেউ একজন আঙুল দিয়ে লিখে দিয়েছে, নতুন শিকারের অপেক্ষায়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।